হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা ফ্রেজাল ভার্ব সম্পর্কে বিস্তারিত জানব। ইংরেজি ভাষায় 5000-এরও বেশি ফ্রেজাল ভার্ব রয়েছে। তার মধ্যে অতি কষ্টে আমি 210টা ফ্রেজাল ভার্ব নির্বাচিত করেছি। অতি কষ্টে কথাটা এই জন্য বললাম যে 5000 ফ্রেজাল ভার্বের মধ্যে 210টা সিলেক্ট করা একটু সমস্যার। তাও আমার বিশ্বাস যে এই 210টা ফ্রেজাল ভার্ব যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে ক্লাস 9, 10 এবং কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যে ফ্রেজাল ভার্ব আসে তার আমরা সঠিকভাবে উত্তর করতে পারবো। আর 11-12-এও ফ্রেজাল ভার্ব পরোক্ষভাবে আসে, অর্থাৎ আনসিন প্যাসেজের সঠিক বাংলা মানে বোঝার জন্য আমাদের কিন্তু ফ্রেজাল ভার্ব সম্পর্কে অবশ্যই নলেজ থাকা দরকার। তো চলুন বন্ধুরা, আমাদের ফ্রেজাল ভার্বের প্রথম ক্লাসে। ফ্রেজাল ভার্বের সংজ্ঞা বা ফ্রেজাল ভার্ব বলতে কি বোঝায় আমরা একটু দেখে নিই। দেখুন, যখন একটি ক্রিয়া মানে কি? গো মানে যাওয়া, কাম মানে আসা ইত্যাদি হলো ক্রিয়া। তাহলে যখন একটি ক্রিয়া প্রিপজিশন গ্রহণ করে, প্রিপজিশনগুলো উপরে আমি লিখে দিয়েছি, প্রিপজিশন গ্রহণ করে একটি যৌগিক ক্রিয়ায় পরিণত হয়, অর্থাৎ যুগ্ম ক্রিয়ায় পরিণত হয় এবং একটি বিশেষ অর্থ প্রকাশ করে। একটি বিশেষের তলায় আমি একটু আন্ডারলাইন দিয়ে রাখছি। বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে। ফ্রেজাল এবং গ্রুপ দুটোই কিন্তু এটা যুগ্ম শব্দ বা যুগ্ম ক্রিয়া বোঝাচ্ছে এবং প্রিপজিশনাল ভার্বও বলে থাকে। ফ্রেজাল ভার্বকে কেউ কেউ কিন্তু প্রিপজিশনাল ভার্বও বলে থাকে, কারণ ভার্বগুলো প্রিপজিশন গ্রহণ করে তাই। এবার উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন রাম অ্যান্ড রহিম, রাম এবং রহিম কেম টু মাই হাউস লাস্ট নাইট। লাস্ট মানে গত, নাইট মানে রাতে। তাহলে রাম এবং রহিম আমার বাড়িতে এসেছিল গত রাতে। দেখুন এখানে যে কেম, এটা কিন্তু সিঙ্গেল ভার্ব। আমি সংক্ষেপে ছোট্ট করে লিখে দিয়ে এসতে সিঙ্গেল, ভিতে ভার্ব। রাম এবং রহিম আমার বাড়িতে গত রাতে এসেছিল। দেখুন আমি এখানে কামের 3টে ফর্মও লিখে দিয়েছি। এটা হচ্ছে V1, V2 আর V3, অর্থাৎ আমরা এই যে সিঙ্গেল ভার্ব লিখলাম এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এবার এইগুলো লেখাচ্ছি কেন? এই বাক্যটা দেওয়ার কারণ হচ্ছে সিঙ্গেল ভার্বের সঙ্গে ফ্রেজাল ভার্বের পার্থক্যটা কিন্তু তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু পরের বাক্যে কি লিখছি? পরের বাক্যে লিখছি দে কেম বাই ন্যাশনাল অ্যাওয়ার্ড। দে মানে তারা, অর্থাৎ রাম এবং রহিম এই দুজন। কেম বাই মানে গট। ফ্রেজাল ভার্বের মানে হলো গট। যদি আমি এই কাম মানে আসা অর্থ করি ফ্রেজাল ভার্বে, তাহলে কিন্তু আমি সঠিক মানে পৌঁছতে পারবো না, সঠিক মানেতে পৌঁছতে পারবো না। সিঙ্গেল ভার্ব এবং ফ্রেজাল ভার্বের মানে কিন্তু কোয়াইট ডিফারেন্ট। তো দেখুন, তারা পেয়েছিল, গট, তারা পেয়েছিল, কি পেয়েছিল? ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার। তাহলে এই কেমের সঙ্গে এই কেম বাইয়ের মানে কিন্তু আকাশ পাতাল, অর্থাৎ একটার সঙ্গে অন্যটার কোনো মিল নেই। তো এরকমভাবে আমরা কিন্তু ফ্রেজাল ভার্ব বাংলা মানে সহকারে, সিঙ্গেল ভার্ব সহকারে ব্যাখ্যা দিয়ে পরপর বুঝতে চেষ্টা করব। অ্যাক্ট নামক ভার্বটি অন নামক প্রিপজিশনকে নিয়ে হয়েছে অ্যাক্ট অন। দেখুন অ্যাক্ট অন মানে হচ্ছে ক্ষতি করা। আপন আরেকটা প্রিপজিশন। তাহলে অ্যাক্ট অন মানে যেরকম ক্ষতি করা, অ্যাক্ট আপন মানেও সেরকম ক্ষতি করা। এর সিঙ্গেল ভার্বটা হলো অ্যাফেক্ট। তারপরে অ্যাক্ট আপ টু, অ্যাক্ট ভার্বটা দুটো প্রিপজিশন নিয়েছে, আপ এবং টু। তাহলে কি হলো? অ্যাক্ট আপ টু আর অ্যাক্ট অ্যাকর্ডিং টু মানে অনুসারে কাজ করা। যেমন আমি আমার মায়ের আদেশ অনুসারে কাজ করে থাকি। তারপরে আস্ক ফর, প্রে ফর মানে চাওয়া বা প্রার্থনা করা। যেমন আমি আমার মায়ের কাছে 1 গ্লাস জল চাইলাম। এখানেও কিন্তু এই বাক্যটাই কিন্তু আস্ক ফর বা প্রে ফর ব্যবহার করতে পারি। তারপরে বিয়ার অ্যাওয়ে। দেখুন বিয়ার অ্যাওয়ে মানে জয় করে নেওয়া, বিয়ার অফ মানেও জয় করে নেওয়া। এর সিঙ্গেল ভাবটা হবে উইন। উইন মানে জয়লাভ করা, আমরা সকলেই জানি, কিন্তু এর যে ফ্রেজাল ভাব সেটা হবে বিয়ার অফ একটা, আর একটা হবে বিয়ার অ্যাওয়ে।
তারপরে দেখুন বিয়ার অন, রিলেট টু, সম্পর্কিত হওয়া, কারো সঙ্গে সম্পর্কিত হওয়াকে বলা হবে বিয়ার অন। এবার সমর্থন করা, বিয়ার আউট, সাপোর্ট। বিয়ার ভার্বটা আউট নামক প্রিপোজিশনটাকে নিয়ে হয়েছে, এর বাংলা মানে হয়েছে সমর্থন করা, বিয়ার আউট, সাপোর্ট। এরকম আমরা আরো নতুন নতুন শব্দ জানব। বিয়ার আপ, সাস্টেন, মনের জোর বজায় রাখা। আমরা এরকম বলতে পারি যে রাম ওই ক্রাইসিস বা বিপদটা থেকে উদ্ধার হতে পেরেছিল যেহেতু মনের জোর হারায়নি বা মনের জোর বজায় রাখতে পেরেছিল। তাহলে কি হবে? বিয়ার আপ, সাস্টেন মানে মনের জোর বজায় রাখা। তারপরে বিয়ার উইথ টলারেট মানে সহ্য করা। বিয়ার উইথ টলারেট এটা খুবই আসে আর কি পরীক্ষাতে। বিয়ার উইথ টলারেট সহ্য করা। আর একটা আছে ব্লো অফ, এমিট নির্গত হওয়া, যেমন ধোঁয়া, রান্নাঘরের চিমনি দিয়ে ধোঁয়া নির্গত হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ব্লো অফ, এমিট। তারপরে ব্লো আউট এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া। ব্লো আউট এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, যেমন সুইচ মানে বাল্বটা নিভিয়ে দাও মানে আলোটা নিভিয়ে দাও, বা এরকম নেভানো অর্থে কিন্তু আমরা ব্লো আউট কথাটাকে ব্যবহার করতে পারি। তারপরে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, ব্লো আপ। ব্লো আপ, ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন, ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন। তাহলে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, যেন বলতে পারি যে কোনো নির্দিষ্ট আর্মি বা সেনাবাহিনী বিস্ফোরণের সাহায্যে এই রোডটাই, রাস্তাটা যেটা হচ্ছে বিপজ্জনক রাস্তা, যে রাস্তা দিয়ে ধরুন টেররিস্টরা যাতায়াত করে, এরকম এই রাস্তাটা বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছিল। এই বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া অর্থে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে ব্লো আপ এই ফ্রেজাল ভার্বটি। তারপরে দেখুন ব্রেক অ্যাওয়ে, গেট অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে, গেট অ্যাওয়ে এটা হচ্ছে ভেঙে বের হয়ে আসা। যেমন জেলখানা থেকে কোনো কয়েদি বা সাজাপ্রাপ্ত আসামি বের হয়ে আসলে তখন কিন্তু আমরা ব্রেক অ্যাওয়ে বা গেট অ্যাওয়ে কথাটা ব্যবহার করতে পারবো। তারপর ধরুন শরীর ভেঙে পড়েছে, দুর্বল, আমরা অনেকদিন দেখে বলি, কোনো অনেকদিন আমাদের নিয়ারেস্ট কোনো আত্মীয় বা যাদেরকে আমরা স্নেহ করি এরকম শরীর স্বাস্থ্য ভেঙে পড়লে আমরা বলি যে কীরকম হয়েছে, শরীরটা ভালো লাগছে না, তো শরীরটা মনে হয় দুর্বল হয়ে গেছে। এই যে শরীর ভেঙে পড়া এটাকে বা শরীর দুর্বল হয়ে পড়া এটাকে আমরা কিন্তু ব্রেক ডাউন এই ফ্রেজাল ভার্বটা দিয়ে প্রকাশ করতে পারি। ফ্রেজাল ব্রেকডাউন এর হচ্ছে সিঙ্গেল ভার্ব হবে ডিক্লাইন। ব্রেকডাউন হচ্ছে ফ্রেজাল ভার্ব আর সিঙ্গেল ভার্ব হচ্ছে ডিক্লাইন, মানে শরীর স্বাস্থ্য ভেঙে যাওয়া বা দুর্বল হয়ে পড়া। ব্রেক ইন অথবা ব্রেক অন, বাধা দেওয়া। দেখুন ব্রেক ইন, ব্রেক অন, ইন্টারাপ্ট, বাধা দেওয়া। এর কিভাবে বাক্য তৈরি হবে? ধরুন রাম আর রবি কথা বলছে দুজন, এর রাম আর রবির কথোপকথনের মাঝে কেউ বাধা দিচ্ছে। এই যে বাধা দেওয়া, কথার মধ্যখানে বাধা দেওয়া, এটাকে বলা হবে ব্রেক ইন অথবা ব্রেক অন। সিঙ্গেল ভার্ব হলো ইন্টারাপ্ট। তাহলে ব্রেক ইন, ব্রেক অন, ইন্টারাপ্ট মানে বাধা দেওয়া। তারপরে জোর করে ঢুকলাম, কোথাও ধরুন জোর মানে ঢোকার অধিকার নেই, তো জোর করে ঢুকলাম, তখন কি হবে? ব্রেক ইনটু। ব্রেক ইনটু এর ভেতরের ভাবটা হবে এন্টার বাই ফোর্স। এন্টার মানে ঢোকা, বাই ফোর্স মানে গায়ের জোরে বা জোর করে, বাংলাটাও জোর করে ঢোকা। হঠাৎ থেমে যাওয়া, ধরুন সাইকেলের বা কোনো স্কুটির ব্রেক আমি সঙ্গে সঙ্গে থামিয়ে দিলাম, এই হঠাৎ থেমে যাওয়াকে বলা হবে ব্রেক অফ। স্টপ সাডেনলি। এই ভেতরেরটা হচ্ছে ব্যাখ্যা করে, আর আমাদের মূল ফ্রেজাল ভার্ব কিন্তু ব্রেক অফ। ব্রেক অফ মানে হঠাৎ থেমে যাওয়া। তারপর হঠাৎ ছড়িয়ে পড়া। দেখুন করোনা ভাইরাস আমরা কিছু বুঝে ওঠার আগেই যেন একটা প্রচণ্ড আকার ধারণ করেছিল, হঠাৎ ছড়িয়ে পড়েছিল। এই হঠাৎ ছড়িয়ে পড়াকে বলা হবে ব্রেক আউট। ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রেক আউট। বা যে কোনো রোগ, যে কোনো কিছু যেটা হচ্ছে প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়ে তার ফ্রেজাল ভার্ব হবে ব্রেক আউট। আর ভেতরকার মানে আমরা যেটা বুঝবো যে ভার্বের মাধ্যমে সেটা হবে স্প্রেড সাডেনলি। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, সাডেনলি মানে হঠাৎ। তারপরে বন্ধ হওয়া। দেখুন আমরা অনেকে বলে থাকি ব্রেক আপ, ব্রেক আপ হয়েছে, ওর সঙ্গে না ওর ব্রেক আপ হয়েছে, রামের সঙ্গে রূপার ব্রেক আপ হয়েছে। এই যে ব্রেক আপ মানে ক্লোজ, বন্ধ হয়ে যাওয়া। ব্রেকআপ মানে স্কুল ধরুন 4টের সময় বন্ধ হলো, সেটাও ব্রেকআপ হবে। আবার সম্পর্কে আর সম্পর্কটা নেই, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে সম্পর্কের আর চলছে না, সেক্ষেত্রেও কিন্তু ব্রেক আপ কথাটা
আমরা কিন্তু বুঝে আমরা আমাদের কথোপকথন মানে ইংলিশে কিন্তু এই ব্রেকআপ কথাটা অনেকেই ব্যবহার করে থাকি। ব্রেকআপ হয়েছে মানে সম্পর্কটা আর নেই, বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আর কন্টিনিউ নেই। তারপরে ঝগড়া করা হচ্ছে ব্রেক উইথ কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। তো এবার জানবো আমরা ব্রিং অ্যাবাউট কজ টু হ্যাপেন মানে ঘটানো। ব্রিং অ্যাবাউট এই ফ্রেজাল ভার্বটা কোন অর্থে ব্যবহার করব? ধরুন রিয়া দিয়া দুই ভালো বান্ধবী, এদের মধ্যে থার্ড পার্সন কেউ এদের সম্পর্কটা ভালো সম্পর্কের ভিতরে তিক্ততা ঘটাতে চাইছে বা তিক্ততা আনতে চাইছে বা সম্পর্কটাকে খারাপ করতে চাইছে, এরকম অর্থে কিন্তু আমরা এই ঘটানো কথাটাকে তিক্ততা ঘটানো বা খারাপ কিছুকে অনুপ্রবেশ করানো, এই অর্থে কিন্তু আমরা ব্রিং অ্যাবাউট ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। ব্রিং অ্যাবাউট কজ টু হ্যাপেন মানে ঘটানো। তারপরে ব্রিং ডাউন রিডিউস মানে কমানো বা নিম্নমুখী করা। যেমন ধানের ফলন এবার খুব ভালো হয়েছে, ফলে চালের দামটা কিন্তু নিম্নমুখী হবে বা কম হবে, এই অর্থে কিন্তু আমরা ব্রিং ডাউন কথাটাকে ব্যবহার করতে পারি। তারপরে ব্রিং ইন ইল্ড মানে দেওয়া, অর্থাৎ এরকম হতে পারে যে তার টোটাল মানে তার সামগ্রিক বা সব মিলিয়ে যে সম্পত্তি আছে তার সেটার অর্থমূল্য তার বিনিময়ে সে যেটা পায় আর কি, তাকে দেয়া হয়, তার টোটাল সম্পত্তির বিনিময়ে যেটা দেয়া হয়, সেই অর্থে কিন্তু আমি ব্রিং ইন ইল্ড কথাটাকে ব্যবহার করতে পারি। তারপরে ব্রিং অফ রেস্কিউ মানে রক্ষা করা। যেমন আমাদের সৈন্যরা যখন হরপা বান বা উত্তর ভারতে যেটা হয়েছিল হরপা বান বা একসঙ্গে অনেক মানুষের জীবন প্রাণহানি ঘটেছিল, তখন আমাদের সেনারা আমাদেরকে অনেক প্রাণ বাঁচিয়েছে বা অনেক প্রাণকে রক্ষা করেছে, তখন কিন্তু ব্রিং অফ কথাটাকে আমরা ব্যবহার করতে পারবো। ব্রিং অফ রেস্কিউ মানে হচ্ছে রক্ষা করা বা প্রাণ বাঁচানো। এবার ব্রিং আউট পাবলিশ মানে ছাপিয়ে প্রকাশ করা। যেমন আমার নতুন বইটা, কোনো লেখক বলতে পারেন যে তার নতুন বইটা ছাপিয়ে প্রকাশ করা হয়েছে, ছাপিয়ে প্রকাশ করা হয়েছে, এটাকে আমরা ব্রিং আউট নামক ফ্রেজাল ভার্ব দিয়ে প্রকাশ করতে পারি। আর এর সিঙ্গেল ভার্বটা হলো পাবলিশ, এই পাবলিশ থেকেই কিন্তু এসছে পাবলিশার। দেখুন এই ব্রিং আউট পাবলিশার সব যেন বই ছাপানো টাপানোই ওই ডিপার্টমেন্টের শব্দ এগুলো। তারপরে ব্রিং থ্রু কিওর মানে আরোগ্য লাভ করা মানে সুস্থ হয়ে ওঠা। তার মানে এই মেডিসিনগুলো তাকে সুস্থতার পথে এগিয়ে দিয়েছে বা আরোগ্য হতে সাহায্য করেছে। তারপরে ব্রিং আপ রিয়ার মানে লালন পালন করা। আমি বলতে পারি রূপম তার মামা বাড়িতে লালিত পালিত হয়েছে। এই রূপম তার মামা বাড়িতে ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছে, এটাকে কিন্তু ব্রিং আপ এই ফ্রেজাল ভার্ব দিয়ে আমি প্রকাশ করব। এর সিঙ্গেল ভার্বটা হচ্ছে রিয়ার। তারপরে বাস্ট ইনটু এর বাংলা মানে হলো হঠাৎ আবেগ প্রকাশ করা। আমি দেখুন পাশে লিখে দিয়েছি কান্নায় হঠাৎ আবেগ প্রকাশ করা মানে কি বাস্ট ইনটু। এবার বাস্ট ইনটু মানে ধরুন নিজের মৃত সন্তানের দেহ দেখে, আমাদের সেনাবাহিনীতে কাজ করে অনেক জওয়ানরা, তাদের কোনো একটা গোলাগুলি বা আমরা কিন্তু আকছার দেখতে পাই, পেপারেও পড়ি, তাহলে সেখানে নিহত হয়েছে কোনো জওয়ান, তার বাড়িতে তার বডিটা আনা হয়েছে। এবার তাই দেখে তার মা যে কান্নায় মানে ভেঙে পড়েছে, এটাকে কিন্তু বাস্ট ইনটু এই ফ্রেজাল ভার্ব দিয়ে আমি প্রকাশ করতে পারি। তারপরে বাস্ট আউট মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া। দেখুন আমি পাশে লিখে দিয়েছি ফেটে পড়া, কিন্তু কিসে? হাসিতে। আর বাস্ট ইনটু হচ্ছে কান্নায় ভেঙে পড়া। তাহলে বাস্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, আর বাস্ট আউট মানে হাসিতে বা অট্ট হাসিতে ফেটে পড়া। কল অ্যাট ভিজিট মানে কোথাও যাওয়া, কোনো জায়গায় যাওয়া। তাহলে কল অ্যাট ভিজিট কোনো জায়গায় যাওয়া মানে কোন নির্দিষ্ট জায়গার কথা, অফিসে, বিশেষ করে অফিসে গিয়ে কারোর সঙ্গে দেখা করাকে কল অ্যাট এই ফ্রেজাল ভার্ব দিয়ে প্রকাশ করা হয়। তারপরে দেখুন কল ফর ডিম্যান্ড মানে চাওয়া। যেমন আমাদের এলাকায় একটা আর্সেনিক ফ্রি টিউবওয়েল আমরা চাই বা আমরা দাবি করছি, তখন কিন্তু কল ফর এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করব। তারপরে কল অফ উইথড্র উঠিয়ে নেওয়া। যেমন ধরুন ব্যাংকে আমার টাকা রয়েছে, আমি যখন ওঠাতে যাব তখন কিন্তু কল অফ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। আবার এরকমও করতে পারি যে ধর্মঘট উঠিয়ে নেওয়া হলো,
শুধু টাকা উঠিয়ে নেওয়াকে কিন্তু কল অফ বলা যাবে না, কোনো ধর্মঘট বা কিছু এরকম তাকে প্রত্যাহার করে নেওয়া বা উঠিয়ে নেওয়াকে বলা হবে কল অফ। তারপরে দেখুন কল অন, কল আপন মানে কারো সঙ্গে দেখা করা। এখানে একটা ভীষণ মজার বিষয়, সেটা হচ্ছে কল অ্যাট আর কল অন আপন এই দুটোর কিন্তু প্রায় একই রকম সেন্স। কল অ্যাট মানে কোনো অফিসে গিয়ে কারোর সঙ্গে দেখা করা, কল অন মানেও কিন্তু তাই, এবং কল আপন মানেও কিন্তু তাই, অর্থাৎ কারোর সঙ্গে দেখা করা নির্দিষ্টভাবে কোনো অফিসে গিয়ে। তারপরে কল আউট, সাউট মানে চিৎকার করা, সাহায্যের জন্য আমি চিৎকার করলাম, তখন কিন্তু কল আউট ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা যেতে পারে। তারপরে কল ওভার রিড আউট মানে ডাকা, ওই যে স্যার বা ম্যামরা যখন অ্যাটেন্ড হলো কিনা, কোনো স্টুডেন্ট উপস্থিত আছে কিনা সেটা জানার জন্য যখন ওই রোল কল করে, যখন নাম ধরে ডাকে, তখন কিন্তু ওই জোরে জোরে ডাকতে হয়তো, তখন এই কল ওভার ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করতে পারি। যখন বলে রোল নাম্বার 1, রোল নাম্বার 2, এটা কিন্তু আমরা কল ওভার ফ্রেজাল ভার্বটা একদম পারফেক্ট ইউজ। তারপরে কল আপ রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা। আমরা এরকম স্পোকেন ইংলিশ হামেশায় ব্যবহার করে থাকি যে আই কান্ট কল আপ ইউর নেম, আই কান্ট কল আপ মানে আমি মনে করতে পারছি না, স্মরণ করা মানে মনে করা, আমি মনে করতে পারছি না ইউর নেম, তোমার নামটা আমি মনে করতে পারছি না। তারপরে কল ইন সেন্ড ফর মানে ডেকে পাঠানো, যেমন ধরুন বাড়িতে কেউ অসুস্থ হলো, তো একজন ডাক্তারকে ইমার্জেন্সি ডেকে পাঠানো হলো, মানে ডাক্তারকে নিয়ে আসার ব্যবস্থা করা হলো, তখন কিন্তু কল ইন বা সেন্ড ফর এই কথাটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এরকম আমরা কিন্তু আরও ফ্রেজাল ভার্বের লিস্ট দিয়ে দেব, আপনাদের সুবিধে মতো আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট করবেন ফার্স্ট, তারপরে সেটাকে নিজের সুবিধা মতো দেখে নেবেন, তাহলে ভোকাবুলারি সমৃদ্ধ হবে, আর যে কোনো আনসিন প্যাসেজ বা যে কোনো কিছু বুঝতে আমাদের সাহায্য হবে। সবচেয়ে বড় কথা, আমাদের নলেজ কিন্তু অনেক বেশি গ্রো হবে। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।